দিন রাতে এসে যদি কেউ মদ খেয়ে নেয়, তুমি তার সাথে কি কথা বলবে? সকালবেলা উঠে আবার ওর গিল্টি ফিলিং হচ্ছে, কিন্তু তোমার তো রাতটা চলে গেল। সে জায়গায় তুমি গল্প করতে পারতে, চারটে আলোচনা করতে পারতে, নিজেরা একটু গাড়ি ছিল, গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। পরের দিন উঠে আবার সরি বলছে হচ্ছে, কিন্তু তাতে হবেটা কি? এটা হতে হতে আমি একটা সময় ফেড আপ হয়ে আলাদা থাকা শুরু করলাম। ও প্রচুর অ্যালকোহলিক ছিল। এবার সেটার কারণে আর শেষের দিকে যেহেতু আমাদের অনেকগুলো দিন মেন্টালি ডিস্টেন্সও ছিল, আমি তো ওর বাড়িতে অনেকগুলো মার্চ মাস থেকে তো আমি ওর বাড়িতে অনেকগুলো দিন থাকিনি, আমাদের মেন্টাল সেপারেশন ছিল। হ্যাঁ, কিন্তু ওই যে তোমার অত্যন্ত অ্যালকোহলিক একটা টেন্ডেন্সি, এবং সাইকিয়াট্রিস্ট দেখানো, তারপরে ধরো সাইকোলজিস্টের সাথে কনসালটেশন করানো। যেদের ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। ও নিজেই নিজের ক্ষতি করেছে। অর্ণব সব থেকে বেশি ক্ষতি করেছে ওর নিজের, কারণ নয়। একটা ট্রিমেন্ডাস গুণী সোল, ভালো মানুষ, বৃহৎ হৃদয়ের মানুষ, সে চলে গেছে, এবং অনেক ইনকমপ্লিট টাস্ক রেখে। তো সেইটা তো একটা অবশ্যই। আর আমি যে সময় ওর জীবনে আসি, আমার পক্ষে ওকে ওইখান থেকে পুল আউট করা সম্ভব ছিল না। আমি যদি মেন্টার হিসেবে আসতাম হয়তো পারতাম, বউ হিসেবে এসে সম্ভব নয়। আমি কেন, আমার জায়গায় যে কেউ থাকলে পারতো না। বউ হওয়া মানেই তোমার একটা এক্সপেকটেশন থাকবে, কতদিন তুমি স্যাক্রিফাইস করবে, হাউ মেনি ডেজ, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 বছর। তারপরে তোমার মনে হবে এই তো যে আরে বাবা, আমি কি বাচ্চা ভোলাচ্ছি নাকি? আমি তো বিয়ে করেছি তাকে। আমি ভোলাতে 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 আমারটা যেটা আমার পাওয়ার কথা, সেটা সেই মেন্টাল কেয়ারিংনেসটা, সেই পিঠে হাত রাখাটা কোথায়? সমস্ত খারাপ অভিজ্ঞতা বাবার সঞ্চয় করেছে। তো ন্যাচারালি বাবার কাছে মনে হয়েছে ভয়, এটা হতে পারে, ওটা হতে পারে। মাকে সেই অনুযায়ী আমার কাছে পাঠিয়ে দেওয়া বারবার, যে মেয়ে দেখো অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট টাকার থেকে বেশি একটা অ্যামাউন্ট টাকা তুললেই বাবার মনে হতো যে মেয়ে বোধহয় খারাপ কিছু করছে। কিন্তু সংসার করতে পারিনি বলে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবভিয়াসলি আই ক্যান নট ডিনাই, কারণ আমিও মানুষ, যে আমি যাকে ভালোবাসার মানুষ হিসেবে এতটা সিরিয়াসলি নিয়ে তার সঙ্গে বিয়ে করে থাকতে শুরু করলাম, সে হঠাৎ করে ইভ্যাপোরেট হয়ে গেল, আর আমি একদম আগের মতোই। তাহলে তো বলতে হয় যে আমার হৃদয় বলে কিছু নেই। অবভিয়াসলি সেই জায়গাটাতে অবশ্যই কষ্ট হয়, কিন্তু বাকিদের যেরকম কষ্ট হওয়ার কথা আমার সেরকম হয় না। আমার হয় ওই জায়গাটার জন্য, ওই পয়েন্টটার জন্য। ওভার ফোন আমি বুঝতে পারছি ও বাড়ি ফেরার নাম করে বাবুঘাটে চলে যাচ্ছে, মদ খেয়ে শুয়ে থাকছে, আবার অনেক রাতে বাড়ি ফিরছে। তখন অলরেডি ও আবার ওই ক্লিন অবস্থা থেকে একটু একটু করে আবার ঢুকতে শুরু করেছে। আসলে কি হলো অর্ণবের ব্যাপারটা, অর্ণব না খুব বোহেমিয়ান মানুষ। সারা জীবন অনেক চাপ নিতে হয়েছে ওকে, মানসিক। মায়ের বাড়িতে দাদা অসুস্থ, দাদা তো এখন অ্যাসাইলামে। ওদের হেরিডিটিক্যালি একটা প্রবলেম আছে, বা 15 দিন ম্যাক্সিমাম, তারপরেই একটা অশান্তি হতো, সাংঘাতিক। এবার ও চলে যেত এবং চাইতো না আমি যাই। আমি গেলে ওখানে সাংঘাতিক অশান্তি, চূড়ান্ত একটা অশান্তি। আমি অনেকবার অশান্তির জন্য পাশের ঘরে কাকিমারা থাকেন, সেখানে গিয়ে থেকেছি। সত্যিতে আমি কিন্তু অর্ণবকে আর পাবো না, ওই জায়গাটা ইনভ্যালিড। এই কষ্টটা আমার আজ কেন, এটা আমার আমৃত্যু থেকে যাবে। ভবিষ্যতে যদি আমি কোনো সেকেন্ড থট নিই, কারোর সঙ্গে থাকি না, একা থাকি, 1:30, 2, 2:30, 3টে অবধি ঝামেলা করি একটা মানুষের সঙ্গে। পরের দিন সকাল 8টা, তখন আমি আলতা ফোরিং করছি, সকাল 8টায় কল, প্রতিদিন ম্যাক্সিমাম ডেজ। আর 8টায় তুমি যেতে পারবে? তোমার তো চেহারায় খারাপ ছাপ পড়ে আসবে। এবার একটা সময় আমার মনে হতো যে আমি কি এটা করতে এসেছি? এই মুহূর্তে রয়েছি আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী পৌষ্মিতাদির বাড়িতে। অনেকদিন পর দেখা, কেমন আছো? অনেকদিন পর দেখা। তোমাদেরকে দেখলেই আমি আসলে ভালো থাকি। কি হয়, আমার যেহেতু কাজ আমার কাছে ঈশ্বরের মতো, আমার কাজ রিলেটেড যারা, বা যারা ধরো আমার কাজকে প্রচার করে, আমাকে এই যে তুমি বললে যে একজন বিখ্যাত অভিনেত্রী, এই যে ধরো তোমরাই তো আমাদেরকে অ্যাকচুয়ালি লিফট আপ করো না, তাই না? কত মানুষ ভালো কাজ করছে, কিন্তু হয়তো তাদের কাছে তোমরা পৌঁছতে পারছো না বলে তাদেরকে কেউ জানতে পারছে না। সো সেরকম একটা সুযোগ পেলে অবভিয়াসলি ভালো থাকি। আই এম ভেরি অনেস্ট টু মাই সোল, যেটা আমি ফিল করি আমি সেটা বলি। এটা ভীষণ পৌষ্মিতা থেকে আমরা দেখেছি, তোমরা তো দর্শকরা পর্যন্ত জানে কি বলতো, মানুষের প্রতিচ্ছবি না বাইরে ফুটে ওঠে, সেই মানুষটা কত ভালো। এবং তুমি ভীষণ হাসি খুশি এবং মন খোলা, সব থেকে বড় কথা যেটা লাগে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো আমাকে আসলে প্র্যাকটিস করতে হয়েছে, আমার জীবনে এতগুলো স্তর পেরিয়ে। হ্যাঁ, আমার এখন মনে হয় যে আমার হয়তো মেন্টাল এজ বা ধরো এক্সপেরিয়েন্সেস, আই হ্যাভ আ ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি রিচ এক্সপেরিয়েন্সেস, কিন্তু সেটাকে
মানে এত অল্প বয়স, এত কম, মানে আমার যেটা এজ ধরো সেটার জন্য আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি সেটা হয়তো অনেক বেশি। তো মেন্টাল এজ ধরে নাও আমার এখনই মনে হয় যে হয়তো আমার বয়সের থেকে দ্বিগুণ। তো সেইটাই দ্যাট রিফ্লেক্টস টু মাই কনভারসেশন অ্যান্ড সেটা জিজ্ঞেস করবো যে যেহেতু পস্মিতাদি মানে বিরাট বড় ধাক্কা খেয়েছো জানি, সেটা মানে জীবনে যে মানুষটা সবসময় তোমার পাশে ছিল সেই মানুষটা নেই এখন, কিন্তু একা দিক দিয়ে সমস্ত কিছু সামলানো, এই যে মনের জোরটা কোথাও গিয়ে এই যে পজিটিভিটি ব্যাপারটা, সেটা কি প্রথম থেকেই তুমি ছিলে? দেখো আমি অনেকটা লড়ে তো এই জায়গায় এসেছি। মানে বাকিরা যারা ধরো কলকাতায় জন্মায় বড় হয় তাদের শুরুতেই তারা ইন্ডাস্ট্রি দেখছে, আর আমি জন্মেছি হচ্ছে শিলিগুড়িতে। তো শিলিগুড়ি থেকে কলকাতা অব্দি আসার জার্নিটাই আমার কাছে একটা বড় জার্নি। সেটাতেই আমার ওই যে জেদ, যে মানে একটা মানুষ তো জন্মেই অ্যাম্বিশিয়াস হয় না, সে নিজেকে আগে বুঝতে শেখে। তো আমি নিজেকে বুঝতে বুঝতে আমি বুঝতে পারি যে আমি যেটা করতে চাই, মানে যেটা অ্যাকচুয়ালি ভালোবাসি, মানে আমি কোনোদিন অন্য কোনো প্রফেশনের কথা ভাবিইনি। এটা খুব আশ্চর্যের। অথচ আমি কিন্তু অভিনয়ের কোনো পরিবারে জন্মাইনি। মানে আমি গল্পে শুনেছি যে আমার ঠাকুমা অভিনেত্রী, মানে থিয়েটার ওয়ার্কার ছিলেন, তিনি কংগ্রেসি ছিলেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি নিজে কখনো দেখিনি যে আমার বাড়িতে কেউ কখনো অভিনয়ের সঙ্গে বা ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টের সাথে যুক্ত। অথচ কি একটা অদম্য জেদ আমার, যে আমাকে এইটাই করতে হবে। আর জীবনে কোনো দিন হয় না যে এক একজন আছে যে আমি বলছি খারাপ বা ভালো দিয়ে সেটাকে বলছি, বিচার করছি না, কিন্তু আমি বলছি যে অনেকেই কেরিয়ারের শুরুতে অন্য কিছু করে থাকে, এটা ওটা সেটা, অনেক লেট লাইফে হয়তো এটাতে আসে। কিন্তু আমি ব্লেসড যে ঈশ্বর আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তুমি কোথাও একটা আমার ওই ভেতরের চাহিদাটা এই দিকেই, এবং তুমি এটাই মানে এইভাবেই। হ্যাঁ ছিল না, কারণ খুব লজিক্যাল যে তারা তো কখনো পরিবারে কাউকে দেখেনি। এবার তারা সাপোর্ট না, মানে অ্যাকচুয়ালি তারা বিরোধিতা নয়, তারা ভয় পেতেন যে কিভাবে হবে। হ্যাঁ, চাকরির তো একটা ধরো পরীক্ষা হয়, একটা পথ হয় নির্দিষ্ট, কিন্তু আমাদের অভিনয়ের এই জগতের তো কোনো নির্দিষ্ট পথ হয় না। মানে তুমি তোমার মেয়েকে বলতে পারবে না যে বাবা তুই এটা 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 কর, তাহলে ইউ উইল গেট আ চান্স তো এইখানে। তো সেই রকম আর কি কলেজে পড়ছি তখন আমি চেষ্টা শুরু করি। সো ন্যাচারালি বাবা তখন রিটায়ার হয়নি, তার বাবা ট্রান্সফারেবল জব ছিল বা পুলিশে ছিলেন। তো ন্যাচারালি পুলিশের কি হয়, প্র্যাকটিসটাই হচ্ছে সারাক্ষণ খারাপ মানুষদেরকে দেখা। তো পৃথিবীর সমস্ত খারাপ অভিজ্ঞতা বাবার সঞ্চয় করেছে। তো ন্যাচারালি বাবার কাছে মনে হয়েছে ভয়, এটা হতে পারে ওটা হতে পারে, মাকে সেই অনুযায়ী আমার কাছে পাঠিয়ে দেওয়া বারবার যে মেয়ে দেখো অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট টাকার থেকে বেশি একটা অ্যামাউন্ট টাকা তুললেই বাবার মনে হতো যে মেয়ে বোধহয় খারাপ কিছু করছে। একদিনের নোটিসে মাকে পাঠিয়ে দিতেন আউট অফ কনসার্ন। মা এসে কিছু বলতেন না, জিজ্ঞেস করতেন যে কী জন্য, তখন আমি বলতাম, আবার ওদের ঠিক হয়ে যেত। কিন্তু তারপরে সময়ের সঙ্গে সঙ্গে আমি ওদের বিশ্বাস অর্জন করতে পেরেছি যে না আমি কিছু খারাপ করছি না। এবং সত্যিই তাই, আজকে আমি এটা মানে নেশা তো তুমি কোনোভাবেই কোনো অজুহাতেই তুমি নেশাকে সাপোর্ট করতে পারবে না। তো নেশা তো খারাপ যে কোনোভাবেই, সেটা তুমি যাই নেশা করো না কেন। আমি কিন্তু এত বছর ইন্ডাস্ট্রিতে থেকেও আমার কিন্তু মানে আমি তোমাকে এটা ইন্টারভিউতে অন ক্যামেরা বলতে পারি যে আমার কিন্তু কোনো প্র্যাকটিস নেই নেশার। একটা সময় হয়তো কলেজে পড়তে পড়তে বা শুরুর দিকে একটা হয়েছিল, কিন্তু এখন কিন্তু আমি অ্যাবসলিউটলি ক্লিন। হ্যাঁ, মানে ধরো আজকে এই ইন্ডাস্ট্রিতে থেকেও, মানে যেখানে ধরো কথায় কথায় মানুষের অন্যান্য নেশার মানে সাবস্টেন্সের অধীনে চলে যেতে হয় আউট অফ ফ্রাস্ট্রেশন, তারাও কিন্তু নিজের ইচ্ছেই করে না, ভালোবাসে না কেউ নেশাকে। তারা সবাই জানে একটা পার্সেন্টেজ অফ কনশান্স আমাদের জানে যে আমরা কিন্তু খারাপ কাজ করছি, কিন্তু তারপরেও সেটাকে তারা ওভারল্যাপ করতে পারে না বলেই তারা করে। কিন্তু আমি কিন্তু ওই প্র্যাকটিস নেই। আর এইটা আমাকে আরও এই মানে প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভালো কাজ করতে হবে, এই ভাবনাটাই আমাকে বোধহয় এই জায়গায় নিয়ে এসেছে। মানুষটার সাথে যখন পরিচয় তখন মানে অভিনয় তো তুমি করছো। হ্যাঁ, তখন তো আমার তো অ্যাকচুয়ালি মানে অ্যাক্রোপলিসে ঢুকে ওর সাথে আলাপ, তার আগে আমি ওকে চিনতামই না। মানে নাম অ্যাক্রোপলিসে ঢুকে নাম শুনেছি যে অর্ণবদা বলে কেউ আছে যে খুব রাগী এবং কিন্তু ভালো মানুষ, গুড সোল। অ্যাক্রোপলিসে প্রথম আমার কাছে মেসেজ করোনার পরে দুটো প্রজেক্ট একসাথে জয়েন করি। একটা ক্ষীরের পুতুল জিতে হতো, ক্ষীরের পুতুলের ফোনটা আমার কাছে আগে আসে,
আর তারপরে একদিন হঠাৎ আমি বাড়িতেই তখন পায়েল, এখন কাস্টিং এবং কস্টিউম ডিজাইনার অ্যাক্রোপলিসের, পায়েলের একটা মেসেজ আসে যে পৌষ্মিতাদি এরকম সাজের বাতিতে একটা চরিত্র আসছে তনুজা, সেইখানে তোমাকে ভাবছি, আমাদের যে নেগেটিভ করে তার মা, তো তুমি কি করতে পারবে বা তোমার কি ডেট? তখন আমি এইভাবে আমার আলাপ অ্যাক্রোপলিসের সাথে মানে শুরু করি। তারপরে সাজের বাতি করতে করতে অর্ণবকে চিনতে শুরু করি। তারপরে হচ্ছে অগ্নিরূপমাতে আমাদের প্রেম হয়। পরপর আমি 3টে প্রজেক্ট করেছি ব্যাক টু ব্যাক অ্যাক্রোপলিসে, সাজের বাতি, অগ্নিরূপমা, রিমলি। ব্যাস অগ্নিরূপমাতে প্রেম, অগ্নিরূপমা করতে করতে ব্যাক টু ব্যাক রিমলি, রিমলিতে মাঝামাঝি সময় এসে রেজিস্ট্রি, অথচ কেউ জানতে পারেনি এটাতে। হ্যাঁ, এটাতে তোমার বিদীপ্তা দিয়ে আমাকে বলেছিলেন যে এই যেদিন আমি প্রথম ঢুকছি আর কি রেজিস্ট্রির পরে, ওরা আমাকে ওই ঢোকার মুখে আটকে দিয়ে মানে খুব আর কি একটা লেক পুলিক হয় বৌদি বৌদি বলে এরকম, কারণ অর্ণব আমার দাদা। তো তারপরে আমাকে বলে এই বল তো, এবার আমাকে বল যে তোরা প্রেমটা কখন করলি? অর্ণব সারাক্ষণ 24/7 অ্যাক্রোপলিসে, তুইও এখন শুধু অ্যাক্রোপলিসেই কাজ করছিস, ফলে মোস্ট অফ দ্য টাইম তুইও অ্যাক্রোপলিসে। অথচ যে এত সামনাসামনি অর্ণবের সঙ্গে ধর গ্রুপে আমরা আড্ডা মারছি, অর্ণব এসে দাঁড়ালো এ করলো, বা তোকে কখনো ভুল করেও অ্যাক্রোপলিসে একসাথে দেখিনি। মানে এগুলো জেনে বুঝে করা। হ্যাঁ তোরা, হ্যাঁ মানে এটা আমাকে অর্ণব বলেছিল যে যদি আমাদের প্রেমটা সত্যি কোনো সিরিয়াস জায়গায় যায় তখন তো লোকে জানতে পারবে, কিন্তু তার আগে আমি চাইবো এটাকে প্রাইভেট রাখতে, কারণ দিস ইজ আওয়ার প্রাইভেট লাইফ। তো আমি সেটাকে মেনটেন করতে পেরেছিলাম। তো এইভাবেই আলাপ। এবার যেটা যে বলছিলাম সেটা পৌষ্মিতা কিছু মানে ছোটবেলা থেকে ঈশ্বর বিশ্বাসী, কারণ আমি দেখেছি মানে ভীষণভাবে বলে না নিজেকে সঁপে দেয়, এত কাজের মধ্যে থাকে এত কিছু, কিন্তু মানে ভগবানের প্রতি একটা আলাদা আস্থা তোমার রয়েছে। হ্যাঁ, এটা কি মানে ছোটবেলা থেকে না? দেখো ছোটবেলাতে যেরকম হয় পুতুল খেলার মতো, আমি প্রথম বাড়িতে ঠাকুর পাতি, পুরীতে ঘুরতে গিয়ে ওখান থেকে ওই শিব একটা বোধহয় ছোটো শিবের মূর্তি কিনে এনেছিলাম। তো একটা ওই 3 পায়ার ছোটো একটা স্ট্যান্ড ছিল, তার উপর আর কাপড় পেতে প্রথম আমি এসে ঠাকুর বসিয়ে দিই বাড়িতে। মা তখন পুজো করতে শুরু করে, তার আগে এমনি মা পুজো করতেন ওই টাঙানো ছবি এতে ওতে তাতে। তারপরে একটা সময়ের আমার আবার অদ্ভুতভাবে বিরোধিতা তৈরি হয় ঠাকুরের সঙ্গে, সাংঘাতিক বিরোধী ছিলাম আমি, মানে জীবনের একটা পর্যায়ে আমি তোমাকে বলছি, মানে স্কুল থেকে শুরু করে যখন আমি কলেজেও পড়ি বা মাস্টার্স করছি সেই সময়টা পুরোটাই, ইনফ্যাক্ট কাজে ঢুকে যাওয়ার পরেও এই চেঞ্জটা আমার আসে 2017। মানে ধরো আমি 2010 মানে 2010 আমার প্রথম কলকাতায় আসা, কলেজ ইউনিভার্সিটি। কিন্তু বিরোধিতাটা কেন? তুমিই তো এনেছিলে। হ্যাঁ, বিরোধিতা মানে আমি মানে কোনো ঘটনাচক্রে ধরো খুব স্ট্রাগল হচ্ছে, তখন আমার খালি মনে হতো যে এই ঈশ্বর বলে কিছু আছে নাকি আদৌ, তাহলে এত স্ট্রাগল থাকবে কেন? মানে তখন আমি বুঝতামই না যে ঈশ্বর আছে এবং তাকে সারেন্ডার করাটাই হচ্ছে একমাত্র পথ। আর আমাদের যা যা স্ট্রাগল সেটা আমাদের আগে, মানে যদি তোমার মনে হয় যে এই জন্মে তোমার যা যা স্ট্রাগল তার দায় তোমার এই জন্মের নয়, মানে ধরো তুমি নিজেকে কনসিডার করছো ইউ আর আ ভেরি গুড হিউম্যান বিং, তুমি এমন কিছু করোনি যার জন্য তোমার এই শাস্তিগুলো পাওয়ার কথা, তাহলে তোমার সেটা আগের জন্মের। সত্যি, একদম সত্যি, একদম সত্যি। মানে কার্মিক ইস্যু, আর এখন শনি যে পজিশনে আছেন সেটার্ন আর কি, তাতে তো মানে খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে তুমি উইদিন 3-4 ডেজ হয়তো হতে পারে সেদিনই তুমি বুঝতে পারলে যে কার্মা ইজ আ ভেরি বিউটিফুল থিং বা অন্য কিছু, কিন্তু অ্যাকচুয়ালি বিউটিফুল। মানে তুমি যদি খারাপ করো হাতে নাতে তুমি বুঝতে পারবে। এবারে এমন কিছু বড় কিছু হলো যেটা তোমার, যেমন আমার যেটা হয়েছে ধরো, মানে তোমরা বলছো যে আমি ভালো মানুষ বা ইত্যাদি ইত্যাদি, তাহলে আমার এই এত বড় এটা কেন হলো? এটা হচ্ছে আমি অনেক ভেবে দেখেছি যে হয়তো আমার আগের জন্মের কোনো কার্মিক ইস্যু ব্যালেন্স হচ্ছে। আমি হয়তো আগের জন্মে অর্ণবের সাথে আমার সম্পর্ক ছিল এবং আমি এমন কিছু করেছিলাম অর্ণবের প্রতি যেটা কিছু একটা বাকি ছিল, ইনকমপ্লিট ছিল, সেটা এই জন্মে ও এসে আমার সাথে এটা করে কমপ্লিট করে, যেটুকু বাকি ছিল সংসারের সেটুকু করে ও চলে গেল। কিন্তু সেই করাটার মধ্যে একটা ব্যাপার ছিল, প্রচুর বড় কিছু করতাম যদি, তাহলে হয়তো ও অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে সেই শাস্তিটা আমাকে সারা জীবন ধরে দিত। একটা মানুষ যাকে তুমি ভালোবাসো তাকে সারা জীবন বেড রিডেন দেখার মতো শাস্তি আর কিছু নেই, কিন্তু চলে গেছে, সে আমাকে ছেড়ে চলে গেছে, এবার বাকি কষ্টটা আমার, কিন্তু সেই সোলটার কিন্তু মুক্তি হয়ে গেল। ফলে তুমি কোথাও একটা গিয়ে বা আমি কোথাও একটা গিয়ে এইটা ভেবে শান্তি পাচ্ছি যে সে কষ্ট পেল না।
এখন আমি ঈশ্বরের কাছে চাইবো বা চাই যে সে যেখানেই থাকুক বা পরবর্তীতে যাই হোক সে যেন একটা ভালো জীবন পায়, অন্তত এইটুকু শান্তি। কিন্তু সে যদি অসুস্থ হয়ে থাকতো, শেষের দিকে তো যথেষ্ট অসুস্থই ছিল, ও যদি থাকতো অসুস্থ হয়ে, হ্যাঁ হঠাৎ করে অল অফ আ সাডেন, কিন্তু যেহেতু ও প্রচুর মানে অ্যালকোহলিক ছিল, এবার সেটার কারণে আর শেষের দিকে যেহেতু আমাদের অনেকগুলো দিন মেন্টালি ডিস্টেন্সও ছিল, আমি তো ওর বাড়িতে অনেকগুলো মানে মার্চ মাস থেকে তো আমি ওর বাড়িতে অনেকগুলো দিন থাকিনি, মানে আমাদের মেন্টাল সেপারেশন ছিল মানে। হ্যাঁ, কিন্তু ওই যে তোমার অত্যন্ত অ্যালকোহলিক মানে একটা টেন্ডেন্সি, এবং সাইকিয়াট্রিস্ট দেখানো, তারপরে ধরো সাইকোলজিস্টের সাথে কনসালটেশন করানো, কিন্তু তারপরে ও পারছিল না। মানে কি হয় এদের একটা না ফেজ হয়, মানে ধরো তুমি যদি খুব ভালো পরিবেশে থাকো, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা যেটা বলেন যে যে কোনো নেশা একটা পরিবেশে হয়। ধরো তুমি এই পরিবেশে নেশা করতে অভ্যস্ত, তো এই পরিবেশে যখনই তুমি ফিরে আসবে তখনই তোমার সাইকোলজিক্যালি তোমাকে হিট করবে যে আমাকে এখন মদটা খেতে হবে। এবারে তুমি যদি ওই পরিবেশ থেকে ওকে বের করে আনতে পারো, একটা সময়ের অবধি তুমি পারবে, তারপরে আর পারবে না, কারণ ওর মেন্টাল একটা ক্লক আছে, সাইকোলজিক্যাল একটা ক্লক আছে, এরপরে ওকে নেশা টানবে। যে কোনোভাবেই হোক, ও তোমার সাথে ঝগড়া করে হোক, অশান্তি করে হোক, ও আবার ওই আগের পরিবেশে ফিরবে এবং চাইবে না যে তুমি ওই পরিবেশে যাও, কারণ তুমি ওকে মদ খেতে আটকাবে। এবারে এই যে যেটা, হ্যাঁ এবার যেটা আমি গল্পের মতো বললাম, এটা আমার সঙ্গে বহুবার হয়েছে। আমি আমার এই মানে যে কেউ এটা জানে যে আমার অর্ণব বিয়ের পর থেকে আমার সাথে আমার বাড়িতে বেশি থাকতো। তার কারণ হচ্ছে আমার বাড়িটা ওর কাছে নতুন জায়গা, সেইখানে আমার বাবা আছেন, আমার মা আছেন। আমার বাড়িতে থাকা মানে ও কিন্তু যে দুম করে আমি আজকে রাতে মদ খেয়ে ফেললাম বা আমি এটা করতে পারবে না। এটাতে আমরা ওকে প্র্যাকটিস করিয়ে ফেলছিলাম, কিন্তু অনেকটা আমরা মানে ভালো করে অনেকটা আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। কিন্তু কি হতো, ধরো 7 দিন 8 দিন বা 15 দিন ম্যাক্সিমাম, তারপরেই একটা অশান্তি হতো সাংঘাতিক। এবার ও চলে যেত এবং চাইতো না আমি যাই। আমি গেলে ওখানে সাংঘাতিক অশান্তি, চূড়ান্ত একটা অশান্তি। আমি অনেকবার মানে অশান্তির জন্য পাশের ঘরে কাকিমারা থাকেন, সেখানে গিয়ে থেকেছি, ও এই বাড়িতে থেকেছে মত। মানে এটা আজকে ডিসকাশনটা অনেক ওপেন, আমি মানে এইরকম ডিসকাশন কোনোদিনও আর কারোর সাথে কখনো হয়নি, এটা কথায় কথায় হয়ে গেল আর কি। তো একটা সময় আমার মনে হয় যে তুই যখন পারছিস না এবং রিপিটেটিভ হচ্ছে, এবং ধরো ওর একটা সাইকোলজিক্যাল প্রবলেম যে কারণে ও এটা করছে, সেই সাইকোলজিক্যাল প্রবলেমের, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও দীর্ঘ অনেক বছর মদ খেয়ে ফেলেছে। তো হ্যাঁ, তখন আমি জানতাম না যে এইভাবে খায়। আমি তো আমার বাড়িতেও তো মানে আমি সাবস্টেন্স নিতে দেখেছি, আমার আশেপাশের বন্ধু বান্ধবদেরকেও সাবস্টেন্স নিতে দেখেছি। সেটা কীরকম খাওয়া, মদ তুমি কীরকমভাবে ভাবতে পারো, তার একটা স্ট্রাকচার আছে। কিন্তু তুমি যখন একটা মানুষের সঙ্গে না থাকবে তখন তুমি বুঝতে পারবে না যে সে আসলে কিভাবে খাচ্ছে। যত বেশি থাকতে শুরু করলাম তত আমি বুঝতে শুরু করলাম। এবারে একটা সময় এরকম হয়েও ছিল যে আমরা ভেবেছিলাম যে আমরা দুজনে থাকবো না। অর্ণবও বলেছিল যে থাক, ছেড়ে দে, মানে তখন আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। কিন্তু আমার একটা আবার ওই যে জেদ, অদম্য জেদ আছে যে আমি কারোর সঙ্গে থাকলে সে ভালো থাকবেই, আমি ঠিক বের করে নিয়ে আসবো। কিন্তু অ্যাকচুয়ালি আমিও জানতাম না যে এটা একটা অন্য ধারার প্র্যাকটিস, তাহলে আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হতো। আর যেহেতু সব শুধু কাজকর্ম নয়, কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো, খুব লজিক্যাল। আমি যদি রাত 1টা 2টো 2:30 3টে অবধি ঝামেলা করি একটা মানুষের সঙ্গে, পরের দিন সকাল 8টা তখন আমি আলতা ফুরিং করছি, সকাল 8টায় কল প্রতিদিন ম্যাক্সিমাম ডেজ। আর যেহেতু যেই প্রোডাকশন 10 সিনেমা সুশান্ত দা, তাদের প্রচুর ডেটস থাকে, মানে আর যেহেতু আমি অ্যান্টি প্রোটাগনিস্টটা করতাম, প্রচুর ডেটস, প্রতিদিন সকাল 8টায়। তুমি যেতে পারবে? তোমার তো চেহারায় খারাপ ছাপ পড়ে আসবে। এবার একটা সময় আমার মনে হতো যে আমি কি এটা করতে এসছি, এই এত স্ট্রাগল করে যে আমি এই অবধি এলাম, আমার তো স্ট্রাগলটা থেমে যাবে, নিজের প্রতি স্ট্রাগলটা থেমে যাবে। এবং আমার বন্ধু বান্ধব বলতে শুরু করলো যে তুই না নিজেকে ভালোবাসছিস না আর। কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কিছুদিন আলাদা থাকলাম। তারপরে মা মারা গেলেন ওর, আমি কিন্তু গেছি, সব নিয়ম আমার দিক থেকে যা করার আমি সব করেছি। নিরামিষ খেয়ে যা নিয়ম করে তা 11 দিনের করে আমাদের রাম ঠাকুরের আশ্রমে তোমার মায়ের কাজ হলো, সেখানে গেলাম, নিজে বসলাম। কিন্তু আমাদের একটা মেন্টাল সেপারেশন ছিল। তো তারপরে আমার একটি প্রোডাকশন হাউস জানো তো আছে, সেই প্রোডাকশন হাউসের প্রথম কাজ সেদিন কার্টেন রেজার। আমি আমার টিমের সাথে শুটিংয়ে, মানে হায়াতে শুটিং ছিল, মানে বলরুমটাতে বেরিয়ে আমরা ঠিক বাইরে, তখন খবর আসে যে হি ইজ নো মোর।
তো তারপরে আমি শুটিং থেকে, আমি তো কিছুক্ষণের জন্য হয় না যে একটা ব্ল্যাক আউট মতো, মানে হয় যে কিছু বুঝতে পারছি না যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। তারপরে আমি শুটিং থেকে বাড়িতে ফিরি, আগে আবার বাড়িতে ফিরে চেঞ্জ করে, কারণ শুটিংয়ের পোশাক আশাকে ছিলাম, ন্যাচারালি ওখানে অন্যরকম সাজ, ওই সেই মেকআপ তুলে তারপরে আমি যাই। গিয়ে আমি কিন্তু তখন আমি কিন্তু ফিল করতে পারছি না পুরো ব্যাপারটা যে কি হয়ে গেছে। তারপরে আমি নিজেই সবটা করি, আমার কাছ থেকে ডক্টর ফোন করে ডেথ সার্টিফিকেট নেয়, কারণ আমি ছাড়া তো কেউ পারমিশন দেবে না। তারপরে আমি আমি শেষ অবধি থাকি, করে ফিরি। তো এই যে ধরো এতটা জার্নির পরেও যে নিজেকে পজিটিভ জায়গাতে রাখা, আমি বুঝতে পারি যে এই যে ধরো এত বড় একটা এক্সপিরিয়েন্স আমার জীবনের, একটা ধরে নাও ব্ল্যাক ডার্ক গ্রে এক্সপিরিয়েন্স, এটা নিশ্চয়ই আমার আগের জন্ম থেকে আনা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কার্মা। হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি এই জন্মে আমি এই শাস্তি পাওয়ার মতো কিছু করিনি। এই শাস্তি কেন, আমি মানে এই জন্মটা আমার যথেষ্ট ক্লিন। যত বড় হয়েছি অনেকেই হয়তো মিক্স হয়ে যায় এনার্জি, আমার এনার্জি তত ক্লিন হয়েছে। ছোটোবেলায় ছিল, বুঝতে পারতাম না যখন, কিন্তু আস্তে আস্তে যখন স্পিরিচুয়াল হলাম, বুঝতে শুরু করলাম, তখন কিন্তু এনার্জি ক্লিন হতে হতে গেছে। তারপরেও যখন আমি দেখো অদ্ভুতভাবে, আমি যখন ঈশ্বরে বিশ্বাস করিনি, তখন কিন্তু এত বড় শাস্তি আমাকে ঈশ্বর দেয়নি। আস্তে 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 2017 থেকে প্রথম আমি নিজের হাত দেখতে শুরু করলাম, আমার পাম অ্যাস্ট্রোলজির ওপর একটা ইন্টারেস্ট তৈরি হলো। কারণ এত স্ট্রাগল হচ্ছিল কাজের জায়গায়, আমি ভাবছিলাম যে যেখানে আমার পৌঁছানোর কথা, তখন আমি সিরিয়ালে আসিনি, যে সবাই বলছে যে এত সহজে সিরিয়ালে কাজ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, আমার ক্ষেত্রে এটা হচ্ছে না কেন, আমি সার্চও করিনি তখন। তো আমি কোথায় প্রবলেম, এইটা শুরু করতে করতে আস্তে আস্তে আমার অ্যাস্ট্রোলজিতে আসা। তো যখন আমি অ্যাস্ট্রোলজির হাত ধরে স্পিরিচুয়ালিটির হাত ধরে আস্তে আস্তে ঈশ্বর সাধনা এইসব শুরু করি, তখনই আমাকে ট্রিমেন্ডাস কষ্টটা ঈশ্বর দেন। কারণ হচ্ছে এটাই নিয়ম, সহ্য করা। প্রথমে জীবনটাকে শ্মশান করে, তারপরে সেই শ্মশানের উপর থেকে সাধনা তৈরি হয়। আচ্ছা, প্রশ্ন, কোথাও গিয়ে আক্ষেপ আছে সংসারটা হলো না, মানে যেটা তুমি ভালোবেসে তো বিয়ে করেছিলে, আমি মারা যাওয়ার কথা বলছি না, কিন্তু এই যে সেপারেশন ছিলে, এই ছিলে, কোথাও গিয়ে সিদ্ধান্তটা তো ভুল। অনেককেই বলেছি এটা, যে আমার হাজব্যান্ড চলে গেছে বলে আমার কোনো কষ্ট নেই, অর্ণব চলে গেছে বলে আমার কষ্ট। আমি তো অন্যভাবে সংসার করছিলাম। আমার সংসার মানে প্রতিদিনের ওই থালা বাসন বাটি ঘটি গ্লাস এসব নয়। আমার কাছে সংসার মানে হচ্ছে যেটা আমরা বেস্ট পসিবল করতে পারি, মানে ওর কাজ আমি আমার কাজ, সেটাকে মার্জ আপ করে একটা দারুণ জায়গায় নিয়ে যাওয়া। যে কারণে আমি আমার প্রোডাকশন হাউসটা নিয়ে এত কনসার্ন। খুব ছোট ছোট স্টেপ নিচ্ছি, কিন্তু নিচ্ছি, এটা থেমে নেই। তো আমি এইটা করতে পারছি না বলে আমার অসুবিধে। ও থাকলে আমি অন্যভাবে প্ল্যান করতাম, আরও অনেক হিউজলি সাকসেসফুল হতো। এই জায়গাটাতে আমার অসুবিধে, কিন্তু সংসার করতে পারিনি বলে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবভিয়াসলি আই ক্যান নট ডিনাই, কারণ আমিও মানুষ, যে আমি যাকে ভালোবাসার মানুষ হিসেবে এতটা সিরিয়াসলি নিয়ে তার সঙ্গে বিয়ে করে থাকতে শুরু করলাম, সে হঠাৎ করে ইভ্যাপোরেট হয়ে গেল, আর আমি একদম আগের মতোই, তাহলে তো বলতে হয় যে আমার হৃদয় বলে কিছু নেই। অবভিয়াসলি সেই জায়গাটাতে অবশ্যই কষ্ট হয়, কিন্তু বাকিদের যেরকম কষ্ট হওয়ার কথা আমার সেরকম হয় না। আমার হয় ওই জায়গাটার জন্য, ওই পয়েন্টটার জন্য, যে সে অর্ণব একজন সেনাপতি। সেই মানুষটা চলে গেছে, তুমি মেন্টাল সেপারেশনে ছিলে, আলাদা ছিলে, তবু কোথাও গিয়ে আমি বস্মিতা থেকে দেখছি, মানে এখনো মানুষটার প্রতি তোমার সেরকম সহমর্মিতা, সেরকম ভালোবাসা এমনিই থাকে না। না, এটা সারা জীবন থেকে যাবে। কারণ আমি যে মানুষটাকে ভালোবাসি সে অবিনশ্বর। আমি যে পার্টটাকে ভালোবাসি সেটা আমি মরে যাওয়ার আগের দিন অবধি অস্বীকার করতে পারবো না। আমি যদি 10টা গাড়ি, 10টা বাড়ি, 50টা ওই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টাকা হিউজ, তারপরেও আমি এই অর্ণবকে রিপ্লেস করতে পারবো না। মানে আমি হয়তো একে পেলাম না বলে জেদে আমি কেরিয়ারটাকে এমন জায়গায় নিয়ে গেলাম যেখানে হয়তো লোকে বলছে আচ্ছা এটা পেলো না, ওটা করে দেখালো। কিন্তু আমি জেদে হয়তো করবো অনেক কিছু, কিন্তু সেই জেদের পরবর্তীতে আমি কিন্তু অর্ণবকে আর পাবো না। ওই জায়গাটা ইনভ্যালিড। এই কষ্টটা আমার আজ কেন, এটা আমার আমৃত্যু থেকে যাবে। মানে ভবিষ্যতে যদি আমি কোনো সেকেন্ড থট নিই, কারোর সঙ্গে থাকি না একা থাকি, স্পিরিচুয়াল জায়গায় চলে যাই, একমাত্র যদি আমার স্মৃতিভ্রংশ না হয়ে যায়, তা না হলে যতদিন বেঁচে থাকবো এই কষ্টটা আমার থেকেই যাবে। ওটা একটা ইনভ্যালিড জায়গা, মানে ওটা একটা ভয়েডনেস, সেটা কেউ মানে ইরিপ্লেসেবল,
কোনো মানুষের চলে যাওয়া কেউ পূরণ করতে পারে না, এটা খুব বাজে কথা শেখানো হয় আমাদের। যখন কোনো সন্তান চলে যায় মাকে জিজ্ঞাসা করা হয় ও একে একটাই সন্তান, একটা সন্তান না হয় যদি 10টাও সন্তান থাকে, যে সন্তান চলে গেল সে চলে গেলই, তার বদলে যারা থেকে গেল সেটা কোনোদিনও রিপ্লেসমেন্ট হবে না। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত মিলিয়ে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। কিন্তু তোমার স্মৃতি, ভালো স্মৃতির জায়গায় যেহেতু, যেটা আমরা কেউই জানতাম না, যেটা তুমি ঘটনাটা বলে, খারাপ স্মৃতিটা একটু বেশি। খারাপ স্মৃতি কিন্তু আমার খুব একটা মনে থাকে না এখন। আমার অর্ণবের ব্যাপারে এই আজকে ঘটনাচক্রে কথা এলো বলে, আজ তো তুমি ভাবো না অর্ণব চলে যাওয়ার পরে তো আমি অনেক ইন্টারভিউ করেছি, কোনো ইন্টারভিউতে তুমি খুঁজে পাবে না যে আমি এই কথাগুলো বলেছি, কারণ এগুলো আমার খুব একটা মানে ইমমেটেরিয়াল। কি হয়েছিল না হয়েছিল, আলটিমেটলি যেটা হয়েছে তার জন্য মানুষটা নেই, আর তার জন্য যে কষ্টটা সেটা আমি, এটা এতটা অ্যাডিক্ট হলো কেন? কিছু কষ্ট ছিল বা কিছু ছিল? কষ্ট তো ছিলই অবভিয়াসলি কষ্ট ছিল। এবং আমার সঙ্গে দেখা হওয়ার আগেও অর্ণব একদম ক্লিন ছিল, মানে তার আগে শুনেছি আমি আর কি। আমি যখন আমার সঙ্গে দেখা হয় তখন মানে আমার সঙ্গে যখন কথা হচ্ছে এক আধ দিন আমি দেখছি ও মানে ওভার ফোন আমি বুঝতে পারছি ও বাড়ি ফেরার নাম করে বাবুঘাটে চলে যাচ্ছে, মদ খেয়ে শুয়ে থাকছে, আবার অনেক রাতে বাড়ি ফিরছে, মানে তখন অলরেডি ও আবার ওই ক্লিন অবস্থা থেকে একটু একটু করে আবার ঢুকতে শুরু করেছে। আসলে কি হলো অর্ণবের ব্যাপারটা, অর্ণব না খুব বোহেমিয়ান মানুষ, সারা জীবন অনেক চাপ নিতে হয়েছে ওকে মানসিক। মায়ের বাড়িতে দাদা অসুস্থ, দাদা তো এখন অ্যাসাইলামে, ওদের হেরিডিটিক্যালি একটা প্রবলেম আছে মেন্টাল, দাদার সেটা অ্যাকিউট আর কি। মা ছিলেন ক্যান্সার পেশেন্ট, বাবা অনেক বছর আগে চলে গেছে। নিজের জীবনের অল্প বিস্তর কিছু ভুল সম্পর্ক আর কাজের জায়গায় একটা অসম্ভব প্রেশার, বাড়িতে এসে একটা অসম্ভব প্রেশার, এই দুটোকে মাঝে স্যান্ডউইচ, ভেন্ট আউট করার কোনো জায়গা নেই ওর। এবার সে কোথায় বলবে, কাকে বলবে? তখন ওই মদ খেয়ে কিছুক্ষণের জন্য নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করতো। এটা করতে করতে কখন যে ও মদের মধ্যে ডুবে গেছে, সেটার জন্যে বাইরে থেকে কাউকে যে পুল আউট করা সেটা করতে পারেনি। আর ও অসম্ভব জেদি, যেরকম হয় শিল্পী মানুষ, জেদি প্রচণ্ড। কেউ জেদে ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। ও নিজেই নিজের ক্ষতি করেছে। অর্ণব সব থেকে বেশি ক্ষতি করেছে ওর নিজের, কারণ নয়। একটা ট্রিমেন্ডাস গুণী সোল, ভালো মানুষ, বৃহৎ হৃদয়ের মানুষ, সে চলে গেছে এবং অনেক ইনকমপ্লিট টাস্ক রেখে। তো সেইটা তো একটা অবশ্যই। আর আমি যে সময় ওর জীবনে আসি, আমার পক্ষে ওকে ওইখান থেকে পুল আউট করা সম্ভব ছিল না। আমি যদি মেন্টার হিসেবে আসতাম হয়তো পারতাম, বউ হিসেবে সম্ভব নয়। আমি কেন, আমার জায়গায় যে কেউ থাকলে পারতো না। বউ হওয়া মানেই তোমার একটা এক্সপেকটেশন থাকবে, কতদিন তুমি স্যাক্রিফাইস করবে, হাউ মেনি ডেজ, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 বছর। তারপরে তোমার মনে হবে এই তো যে আরে বাবা আমি কি বাচ্চা ভোলাচ্ছি নাকি, আমি তো বিয়ে করেছি তাকে। আমি ভোলাতে আমারটা যেটা আমার পাওয়ার কথা সেটা, সেই মেন্টাল কেয়ারিংনেসটা, সেই পিঠে হাত রাখাটা কোথায়? যখন তুমি স্ত্রী তখন সাইকোলজিক্যালি তোমার এমন কিছু থটস জেনারেট হয়ে আছে যেটাকে তুমি ইগনোর করতে পারবে না। সেটা তো তুমি পাচ্ছ না একটা অসুস্থ মানুষের থেকে। এবার মানুষটা যে কমপ্লিটলি এই জায়গাতে সিক, সেটা তো বিয়ের পরপর বুঝতে পারলাম, মেন্টালি সিক। ওকে কিন্তু দেখে মনে হবে না, ও তো তারপরেও কত কাজ করেছে, কিন্তু যত তুমি সংসার করলে বুঝতে পারবে। প্রতিদিন রাতে এসে যদি কেউ মদ খেয়ে নেয়, তুমি তার সাথে কি কথা বলবে? সকালবেলা উঠে আবার ওর গিল্টি ফিলিং হচ্ছে, কিন্তু তোমার তো রাতটা চলে গেল। সে জায়গায় তুমি গল্প করতে পারতে, চারটে আলোচনা করতে পারতে, নিজেরা একটু গাড়ি ছিল গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারত, অনেক কিছু হতে পারতো। পরের দিন উঠে আবার সরি বলছে হচ্ছে, কিন্তু তাতে হবেটা কি? এটা হতে হতে আমি একটা সময় ফেড আপ হয়ে আলাদা থাকা শুরু করলাম। তো এই আর কি। আর এটা খুব শর্ট স্প্যান, এটা হচ্ছে বিষয়। তো এটা নিয়ে আমি কথা বলি না, কারণ আমার তো কাউকে কৈফিয়ত দেওয়ার নেই। এটা মানে থাকলেও আমারই থাকতো, আর চলে গেছে আমারই গেছে। কারণ মানে আমি কাউকে বোঝাতে পারবো না যে এক্স্যাক্টলি কী গেছে বাইরে থেকে দেখে। মানে আমি যেহেতু শিল্পী বা আমার ধরো ইমোশন বেশি, ফলে আমি যেভাবে ভাবি বাকিরা মানে আমাদের প্রফেশনের না হয়ে যদি অন্য কেউ হতো, সে হয়তো অন্য রকমভাবে ভাবতো, মেটেরিয়ালিস্টিক ওয়েতে। এই যে সবাই বলছে আর একবার ভাব, কিন্তু হ্যাঁ আর কেন, মানে হচ্ছে আমি মানে ইচ্ছে নেই না, মানে এই মুহূর্তে আই এম নট ইন আ পজিশন টু রিথিঙ্ক, বুঝতে পারছো? আমার আগের বয়সটা চলে গেলেও যদি কিছু না হওয়ার হয় হবে না, যদি কিছু হওয়ার হয় হবে,
50 বছর বয়সেও হবে গিয়ে। আমার কথা হচ্ছে যে আমি তো জোর করতে পারবো না নিজেকে। আমি অর্ণবের জন্য দুঃখে নেই, কিন্তু অর্ণবের জন্য আমি এত আমার ইমোশনাল ইগ্রেস হয়েছে না, ভালো খারাপ অভিমান মান অভিমান সব মিলিয়ে এত আমি এবং আমি দুজনেই এত দিয়ে ফেলেছি দুজনকে, বা অন্য দিকের আর একটা নতুন করে কোনো মানুষকে দেওয়ার মতো যে অবশিষ্ট থাকে সেটা এই মুহূর্তে আর সেই এনার্জিটা নেই। তার বদলে আমার এখন মনে হয় যে চুটিয়ে কাজ করি, কাজের জায়গায় ভালো ভালো কিছু করি, আর অর্ণব আর আমার যে প্রোডাকশন হাউস যেটা কিনা আমাদের মানে স্বপ্ন, সেটাকে দাঁড় করাই ব্যাস। আর যদি কোনোদিনও কিছু আসে, হ্যাঁ মনে হচ্ছে যে কিন্তু ওই সেম প্যাটার্নে আমি আর যাব না। সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে, সাইকোলজিতে বলে যে আমরা প্রত্যেকবার ভেবেচিন্তে একই রকম মানুষের প্রেমে পড়ি, কারণ এটা আমাদের সাইকোলজি। একই রকম ট্রমা বুঝবো, যে প্যাটার্ন ব্রেক করতে হবে, তাই জন্যে আমার আই নিড টাইম। পরপর মানে অর্ণব চলে যাওয়ার পরে যদি আমি আবার প্রেমে পড়ি, সম্পর্কে চলে যাই, আবার ওই সেম প্যাটার্নের মানুষের প্রেমে পড়বো। তার জীবনে সেম ক্রাইসিস থাকবে, হয়তো সে মদ খাবে না, অন্য কিছু করবে, কিন্তু প্রবলেম সেম, ক্রাইসিস সেম। সো আই হ্যাভ টু ব্রেক মাই প্যাটার্ন, সাইকোলজিক্যাল প্যাটার্ন ফর চুজিং মাই পার্টনার্স। সেইটা একমাত্র সময়ের দ্বারা সম্ভব। নিজে কিছু বছর একা থাকা, স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হওয়া, ঈশ্বর সাধনা করা, যে যেভাবে পারে ঈশ্বরের উপর সারেন্ডার করা, যে এবার তুমি বুঝে নাও। তখন অটোমেটিক্যালি যে আসার, সে যদি আসার হয় কেউ, সে অটোমেটিক্যালি হি উইল কাম টু মি, এবং আমি দেখে বুঝতেই পারবো যে এটা আমার কোনো প্যাটার্ন নয়, বিকজ আই এম নট চুজিং হিম, হি চুজ মি। তো এইটা একটা ব্যাপার। যাক পুষ্পিতা দি, খুব ভালো থাকে তোমার সঙ্গে কথা বললে, সত্যি এত ভালো লাগে না, এত পজিটিভ এনার্জি যখনই বলি, মানে তোমার সঙ্গে থাকলে আমার মনে হয় না কেউ কষ্ট থাকবে, মানে সেই কষ্টটাও ভুলে যাবে। হ্যাঁ সত্যি খুব ভালো, মানে এত পজিটিভ এনার্জি, তুমি এরকমই থাকো। আর ঈশ্বরের প্রতি কোথাও গিয়ে মানুষের সত্যি ভক্তি শ্রদ্ধাটা এই যুগে তো কমেই যাচ্ছে, একদম কমে যাচ্ছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ আবার নতুন করে স্পিরিচুয়াল হচ্ছে, কারণ দিস ইজ আ গোল্ডেন এরা অফ স্পিরিচুয়ালিটি। সারা মানে কলিযুগে যা সাধনা হয়েছে, এই আগামী ধরো 50 বছর আরও তার 10 গুণ বেশি সাধনা হবে। বড় বড় স্পিরিচুয়াল লিডাররা একসাথে একত্রিত হয়ে, আমি যাদেরকে ফলো করি আর কি, রাজস্বী নন্দী, শ্রী যোগেশ্বরানন্দ গিরিজি, তারা সব একত্রিত হয়ে ভৈরব সাধনা, কালী সাধনা করে মানব ধর্ম কল্যাণে, মানে ধর্ম বাঁচানোর জন্যে। ঠিক আছে, ধর্ম মানে হচ্ছে হিন্দু মুসলমান ধর্ম নয়, মানব ধর্ম, মনুষ্যত্ব, কারণ না হলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আর আমাদের এই প্লেনের সব থেকে কাছাকাছি ঈশ্বর হচ্ছে কালভৈরব, যাকে সাধনা করার পরে কালী সাধনা করতে হয়। শক্তি ছাড়া তো আমাদের মানে আমরা কি করে বাঁচবো? আমি যে ঘুম থেকে উঠে প্রতিদিন ঘুম থেকে উঠে বসবো, এটাও শক্তি, তো সেটাও তো কালী সাধনার মাধ্যমেই আসবে। তো একদিন আমরা এত ট্রিমেন্ডাস নেগেটিভ এনার্জির মধ্যে চলে যাই, বা নেশা করে থাকে মানুষ, সেখান থেকে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ যদি মানব ধর্ম কল্যাণের জন্য বা মানব ধর্ম রক্ষার জন্যে সাধনা না করে, তাহলে অল ওভার পৃথিবীটা বেঁচে থাকবে না। তারপরেও তো কোথায় কত প্রাকৃতিক দুর্যোগ, বড় বড় কাজ, এই তোমার এই তো গত পরশু দিনই বোধহয় রাশিয়াতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, কালকে আসামে একটা গাড়ি উল্টে গেছে, মানে সব এই আমাদের আসলে আমরা অনেকটা ধ্বংসের পথেই তো, কিন্তু তবুও আমরা চেষ্টা করব যতটা সম্ভব স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড থাকা যায় শেষটায়, নিজেদেরকে যতদিন আছি নিজেদের সোলটাকে ক্লিন রাখার জন্য। তুমি এরকমই থাকো, ভীষণ ভালো থাকে, এবং দর্শক তোমার অভিনয়ে মুগ্ধ। হ্যাঁ, প্রতিটা চরিত্রই তুমি নতুন নতুন ভাবে উপহার দাও। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে দর্শকরা ভালোবাসে, একটু বেশি ভালোবাসে বোধহয়। আমি চেষ্টা করি যে আরও বেশি ভালো করে কাজ করার। হ্যাঁ, এবং আমি চেষ্টা করব যে যারা আমরা এই প্রফেশনে আছি তারা সবাই যেন সোললি দর্শকের জন্যই কাজ করি। কাজ করতে গিয়েও কিছু প্রতিকূলতা থাকে প্রত্যেকেরই, তো সেই প্রতিকূলতা কাটিয়ে সবাই যেন ভালো কাজের জন্য, মানে এই কাজ আমাদের কাজ এবং সর্বার্থে ভালো কাজের জন্যই আমরা একত্রিত হতে পারি। এই থ্যাংক ইউ সো মাচ।